প্রিয় দর্শক, টিভিস ইনসাইটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জসিমউদ্দিন। আপনারা জানেন যে এই আগামী অর্থ বছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি বাজেট তৈরি করতে যাচ্ছে। সেখানে ওই বাজেট প্রস্তাবনায় একটি আলোচনা আছে যে সেখানে শুল্কমুক্ত মানে 0% শুল্ক যেই নীতিমালা আছে ওইখান থেকে বাংলাদেশ সরকার এখন বেরিয়ে আসতে চাচ্ছে। আগামী দিনে এলডিসি গ্র্যাজুয়েশনের সময় যে আমাদের মানে রেভিনিউ এবং ট্যাক্স এবং রেভিনিউ যে রেশিওটা এটা বাড়ানোর একটা প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যেসব পণ্যের উপর এই মুহূর্তে 0% ডিউটি আছে সেখান থেকে বেরিয়ে আসতে চায়। তো এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। আমরা ওনাকে স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। রিয়াদ ভাই, আপনাকে স্বাগতম। যেমনটা আমরা আপনার রিপোর্টে দেখলাম যে সরকার 0% যে ডিউটি আছে এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসার মানে কেন বেরিয়ে আসতে চাচ্ছে এটা একটু বলবেন, এবং বেরিয়ে আসে কোন দিকে যাবে সেটা একটু ধারণা। ধন্যবাদ আপনাকে। শূন্য শুল্ক মানে তো আসলে শুল্ক নেই, অর্থাৎ এই কিছু পণ্য আছে যেগুলোর মধ্যে কোনো ধরনের শুল্ক দিতে হয় না, কাস্টমস ডিউটি যেটা আর কি। তো এরকম বেশ কিছু সংখ্যা আছে আমাদের। তো টোটাল আপনি জানেন যে ট্যারিফ লাইন আসলে 4000-এর উপরে আমাদের আছে। তো আমাদের কিন্তু এখন এই কাস্টমস ডিউটি যদি আমরা বলি, কাস্টমস ডিউটিতে 5টা স্তরে 0% মানে যেটাতে আসলে কিছু নেই, 1% আছে। এটি হলো মোস্টলি আপনার মানে মেশিনারি বা যন্ত্রপাতি, ক্যাপিটাল মেশিনারি যেটা। তারপরে 10% আছে, 20% কিছু আছে, 25% আছে, 5% আছে সম্ভবত এরকম। এখন গভর্নমেন্টের আসলে টার্গেট হচ্ছে আপনি যেটা বলছিলেন যে IMF এর একটা কন্ডিশনস বলেন অথবা তাদের একটা সাজেশন বলেন যে আমাদের একেবারে ফ্রি কোনো কিছু আর যাতে না হয় সেখান থেকে বের হয়ে আসা। এবং আপনি জানেন যে ইতিমধ্যে ট্যাক্স এক্সেমশন যেসব জায়গায় দেওয়া হচ্ছে সেখান থেকেও IMF এর সাজেশন আছে বের হয়ে আসার জন্য। ফলে সেসব জায়গায়ও ট্যাক্স আরোপ হতে পারে। তার সঙ্গে এই যে একেবারে শুল্কমুক্ত সুবিধায় যে আমদানির সুবিধাটা দেওয়া হচ্ছে সেখান থেকেও এনবিআর বের হয়ে আসার অর্থ হচ্ছে এগুলোর উপরে এখন যেসব আইটেম এখন এই সুবিধাটা পাচ্ছে, শুল্কমুক্ত সুবিধা, তাদেরকে এখন এই সুবিধা আর হয়তো নাও থাকতে পারে। তো এটি হচ্ছে এনবিআর এর এখনো সিদ্ধান্ত নয়, আসলে এটি এনবিআর এর প্রাথমিক চিন্তা ভাবনা বা পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মিটিং এনবিআর এর আছে, সেই মিটিংয়েই মূলত আসলে অনেক কিছুই চূড়ান্ত হবে যে এই সিদ্ধান্ত বা এই পরিকল্পনাটা এনবিআর শেষ পর্যন্ত কতটুকু রাখতে পারবে বা আদৌ রাখতে পারবে কিনা। তবে প্রাথমিকভাবে এনবিআর এর প্ল্যান হচ্ছে এরকম। এখন কি ধরনের পণ্য এই সুবিধার মধ্যে এখন আছে, এটা মোস্টলি আপনি আমাদের কিছু কৃষিজাত পণ্য অথবা কৃষিজাত এই ধরনের অনেকগুলো পণ্য যেগুলো আমদানি হয় এগুলোর উপরে শুল্ক নেই। কিছু খাদ্য আইটেম বা খাদ্য তৈরির কিছু হয়তো কাঁচামাল আছে সেটির উপরে এটি নেই। সার একটা বড় অংশ আছে, সারের কাঁচামাল অথবা সার এগুলোর উপরে নেই। কিছু বেসিক র মেটেরিয়াল আছে। তো বেসিক র মেটেরিয়ালের মধ্যে আবার আমাদের, আপনি জানেন আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত যে তৈরি পোশাক, তৈরি পোশাকের মূল কাঁচামাল হলো কটন অথবা মানে সুতা অথবা কাপড় বা ফ্যাব্রিক। এগুলো আবার বন্ডেড ওয়্যারহাউসের আওতায় শুল্কমুক্ত সুবিধা পায়, এটাও জিরো ডিউটি। তো সেটি কিন্তু ওই বন্ডেড ওয়্যারহাউসের এর আওতায় আরও কিছু বেসিক র মেটেরিয়াল আছে, এগুলোর উপরে শুল্ক নেই। মোটা দাগে সরকারের উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে IMF এর সাজেশন, আর একটা হচ্ছে এনবিআর এরও প্ল্যান যে একেবারে জিরো ডিউটি দেওয়া, একেবারে কোনো ধরনের শুল্ক ছাড়া আমদানির এই সুবিধা থেকে এনবিআর বের হয়ে আসতে চায়। এখান থেকে যদি বেরিয়ে আসে তাদের কি কোনো এস্টিমেট আছে যে কত টাকা রেভিনিউ এখান থেকে আসতে পারে? না, এটি এখনো প্রাথমিক পরিকল্পনা, কোনো এস্টিমেশন এখনো নেই। তো এখান থেকে বেরিয়ে আসলে খুব যে বেশি রেভিনিউ শুরুর দিকে আসবে হয়তো তা নয়, কিন্তু এটি হলো একটি বার্তা হয়তো দেওয়া যে শূন্য শুল্ক আসলে আর সম্ভব নয়। এখন এখানে প্রশ্ন হচ্ছে এই শূন্য শুল্ক কিন্তু এখন এর আগে অনেক কিছুতেই ছিল, ধীরে ধীরে কিন্তু এনবিআর ইতিমধ্যেই কমিয়ে এনেছে, অনেক কিছুর উপরেই এখন শুল্ক দিতে হচ্ছে। কিন্তু যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোতে আসলেই এনবিআর শেষ পর্যন্ত এটি তুলে দিতে পারবে কিনা, অর্থাৎ এগুলোর উপরে শুল্ক আরোপ করতে পারবে কিনা, এটি একটি বড় প্রশ্ন। কারণ যে আইটেমগুলো এগুলো আসলে খুবই নিত্য ব্যবহার্য এবং সবকিছুই মানুষের একেবারে মৌলিক চাহিদার সঙ্গে, যে খাদ্য অথবা
সার, এগুলো তো আমাদের মোটা দাগে আমাদের কৃষি যন্ত্রাংশ, আমি ঠিক জানি না কৃষি যন্ত্রাংশ আছে কিনা, কিন্তু কৃষিজাত পণ্য তৈরির ক্ষেত্রে যা যা অনেক সময় সিড হতে পারে বা এই জাতীয় অনেক কিছু, তো এগুলোর উপরে যদি শুল্ক বসে যায়, সেটি যদি খুব সামান্য হারেও বসে, এটির ইম্প্যাক্ট কিন্তু আসলে কনজিউমারের উপর, সাধারণ মানুষের উপরে, ভোক্তার উপরে পড়তে পারে। ফলে এনবিআর আসলে শেষ পর্যন্ত, যেহেতু বিষয়টি খুব স্পর্শকাতর বটে, কারণ এর ফলে কতটুকু রাজস্ব আসবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে এর উপরে যদি শুল্ক বা ট্যাক্স বসে যায়, সেটি সাধারণভাবেই মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। আপনি জানেন এখন কিন্তু আমাদের মূল্যস্ফীতি এখন এমনিতেই অনেক বেশি আছে। খাদ্য মূল্যস্ফীতি বিআইডিএস এর একটি গবেষণায় অনেক এসেছে, ইতিমধ্যে 15% হয়ে গেছে। সরকারি হিসেবে তো আমাদের ওভারঅল মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি। সেই জায়গায় যদি নতুন করে এরকম শুল্ক দেওয়া হয়, শুধু এটি নয়, আরো কিছু হয়তো অন্য আরো কিছু খাতেও আসতে পারে। ফলে ওভারঅল এটির একটি মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা তো আছে। ফলে শেষ পর্যন্ত সরকার আসলে ঠিক সিদ্ধান্তটা কি ধরনের নেয়, এটির জন্য আমাদেরকে বাজেট পর্যন্ত, অন্তত পক্ষে বাজেট যেদিন অর্থমন্ত্রী মহোদয় উপস্থাপন করবেন সংসদে, সে পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হতে পারে। অর্থমন্ত্রী মহোদয়ের সাথে এনবিআর এর 3টা অনুবিভাগের মিটিং ছিল, সেই সবাই এই ধরনের কোনো ক্লিয়ারেন্স পাওয়া গেছে কিনা, অর্থমন্ত্রীর কোনো সায় পাওয়া গেছে কিনা? এটার পাশাপাশি আমরা যেটা জানি যে সেখানে আইটি এনাবল সার্ভিসের যে এক্সাম্পশন আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এই দুইটা বিষয় একটু বলবেন? আচ্ছা, এনবিআর এর মিটিংটা হয়েছে মূলত বাজেট নিয়েই। বাজেটে আসলে এনবিআর কি ধরনের চেঞ্জেস গুলো আনতে যাচ্ছে, কারণ বাজেট তো অর্থমন্ত্রী মহোদয় উপস্থাপন করবেন। এনবিআর হয়তো একটা উইং হিসাবে এটি রেডি করে দিচ্ছে। তো ফলে কোথায় কি ধরনের পরিবর্তন আসছে, এটি তো অর্থমন্ত্রী মহোদয়কে আসলে জানাতে হবে, বা উনি জানবেন। অর্থমন্ত্রী এবং ওনার সাথে অর্থ প্রতিমন্ত্রী মহোদয় এনবিআর এসেছেন, তারা বিস্তারিত জেনেছেন। তো সেখানে এই বিষয়গুলা আলোচনা হয়েছে মোটা দাগে। তিনি এগুলো নিয়ে হ্যাঁ অথবা না এই ধরনের কোনো বিষয় এখনো ওইভাবে মোটা দাগে বলেন। দুই একটা বিষয় বলেছেন, আপনি যেটার কথা বললেন আইটি এনাবল সার্ভিস, আরও মোটা দাগে উনি যেটা বলেছেন, কারণ এনবিআর তো এনবিআর এর রেভিনিউ পার্সপেক্টিভ থেকে দেখে, আর রাজনীতিবিদরা, অর্থমন্ত্রী মহোদয়, ওনারা দেখেন হচ্ছে ওভারঅল দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অনেক কিছু মানুষের সামাজিক প্রেক্ষাপট, মানুষের উপর কতটুকু চাপ দেওয়া যাবে, সবকিছু উপর থেকে ওনারা দেখেন। ফলে অনেক কিছু এনবিআর যতটুকু যেভাবে চায় হয়তো সেভাবে শেষ পর্যন্ত সবকিছু নাও হতে পারে। যে বিষয়টি আপনি বললেন যে আইটি এনাবল সার্ভিস, যেগুলা 27 ধরনের আইটি এনাবল সার্ভিস দীর্ঘদিন ধরেই, প্রায় 11 বছরেরও বেশি সময়, 2011 সাল থেকে পাচ্ছে, 12-13 বছর ধরে তারা একটা ট্যাক্স এক্সাম্পশন সুবিধা কিন্তু পাচ্ছে এই সেবাগুলোর আয়ের উপরে। তো এনবিআর একটা পরিকল্পনা আছে, এটি আইএমএফ এরও একটা সাজেশন, যে এই জায়গা থেকে এই তাদের যে অব্যাহতি বা শেষ হয়ে যাচ্ছে আগামী জুনে, সেই অব্যাহতিটা আর না দেওয়া, অর্থাৎ এরপরে তাদের উপরে ট্যাক্স দেওয়া। এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক দৌড়ঝাঁপ আসলে নানান জায়গা থেকে শুরু হয়ে গেছে। এই উদ্যোক্তারাও তাদের ইতিমধ্যে তাদের উদ্বেগ জানিয়ে আসছে। অর্থমন্ত্রী মহোদয় এনবিআরকে এই বিষয়ে একটি পরামর্শ দিয়েছেন যে এটিকে কিভাবে কোনো মডিফাইড ওয়েতে, হয়তো 27টির মধ্যে হতে পারে সবগুলোকে না দেওয়া, যেটা যেটা এখনো প্রয়োজন আছে বা যাদের সম্ভাবনা আছে ভালো এই সুবিধাটা দিলে তারা কাজে লাগাতে পারবে, এমপ্লয়মেন্ট অথবা রাজস্ব দীর্ঘমেয়াদী দেশে, সেই সব সেক্টরগুলোকে হয়তো আইডেন্টিফাই করে এমন কিছু সেক্টর হয়তো হতে পারে। বাট উনি যেহেতু বলেছেন মডিফাইড, এনবিআর বিষয়টি নিয়ে ফার্দার কাজ করবে। সরকারের একটা ভিশন আছে যে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এই বিষয়টি এখনই তুলে দেওয়ার যে প্ল্যান আছে সেটি হয়তো শেষ পর্যন্ত কতটুকু হয়, হতে পারে কিছু চেঞ্জেস হয়তো হতে পারে। এবং এখান থেকে যে রেভিনিউ এনবিআর ছাড় দিচ্ছে, যেটাকে আইএমএফ এর ভাষায় ট্যাক্স এক্সপেন্ডিচার বলা হয়, সেই ছাড়টা কিন্তু আগের অর্থ বছরগুলোতে খুব বেশি না থাকলেও আইএমএফ এর আমরা যতদূর জেনেছি যে আইএমএফ এনবিআরকে একটা হিসাব দিয়েছে, এবং সেখানে তারা বলতে চেয়েছে যে এখান থেকে বেশ ভালো পরিমাণে সরকার রাজস্ব ছাড় দিচ্ছে, ট্যাক্স এক্সপেন্ডিচার, সেটা 1000 কোটি টাকার উপরে বা 1500 কোটি টাকার মতো এরকম। তো ফলে এই ছাড় মানে এটি যদি তুলে দেওয়া হয়, তাদের উপরে ট্যাক্স আরোপ করা হয়, তাহলে এখান থেকে যে 1500 কোটি টাকা আসবে বিষয়টা কিন্তু এমন না। কারণ এনবিআর তো ছাড় দিলে শুরুতে একদম পুরো তারা যে হারে ট্যাক্স তাদের উপর প্রযোজ্য 27.5% যদি কোম্পানি হয়, 27.5% হয়তো নাও হতে পারে, এটি অল্প অল্প করে। তো ফলে ট্যাক্স আসলে সেটি খুব বেশি আসবে না। কিন্তু একটি আইএমএফ এর হয়তো একটা প্রপোজাল হচ্ছে ধীরে ধীরে তাদের উপরে ট্যাক্স আরোপ করা হোক, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে একটি জিনিস আপনি খেয়াল করবেন, গত মাসে আইএমএফ এর টিম আসার পরে কিন্তু বাংলাদেশে একটা মেজর কিছু চেঞ্জ হয়েছে। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু জায়গায় যে হঠাৎ করে টাকা ডিভ্যালু করলো একদিনে 7 টাকা,
এটি কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এরকম এই চাপটা কিন্তু ঘুরে ফিরে কাস্টমারের উপর, কনজিউমারের উপরে পড়তেছে। এখন যদি এনবিআর আবার এই যে আমরা যা শুনছি এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় এক্সাম্পশন তুলে দেওয়া, কমিয়ে আনা, ট্যাক্স আরোপ করা, ভ্যাট অথবা কাস্টমস ডিউটি, এটা কিন্তু ঘুরে ফিরে আসলে কোনো না কোনো উপায়ে সাধারণ মানুষের উপরেই পড়বে। ফলে এটার একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের উপরে তো আছে। আপনি ধনী যারা যে শ্রেণী আছে তারা হয়তো এই চাপটা নিতে পারে, কিন্তু সাধারণ বা কম আয়ের, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের উপরে এই চাপটা অনেক বেশি পড়ে যায়। এবং পরোক্ষ কর, এটি তো পরোক্ষ কর, যদি ভ্যাট এবং কাস্টম ডিউটি বলি, এটি সবার উপরে আসলে অনেকটা সমান হারেই পড়বে। ফলে এই জায়গাগুলোতে আসলে এখন গভর্নমেন্টকে ভাবতে হবে যে আইএমএফ যা পরামর্শ দিয়েছে সবই কি বাংলাদেশ ওভারনাইট এটা বাস্তবায়ন করবে, নাকি যেটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে যায় সেটি সে অনুযায়ী বাস্তবায়ন করবে। এবং আপনাকে বলি যে অর্থমন্ত্রী মহোদয় এনবিআরকে এরকম একটি পরামর্শ দিয়েছেন যে আইএমএফ যেটি বলেছে প্লাস আমাদের আর্থসামাজিক বাস্তবতা, এই দুটোর সাথে এক ধরনের সমন্বয় করে যাতে আমাদের কর ব্যবস্থাপনাটাকে এনবিআর সাজায় আগামী অর্থ বছরের জন্য বা পরের বছরগুলোর জন্য, সে বিষয়ে উনি একটি পরামর্শ দিয়েছেন। এবং একই সঙ্গে উনি এটিও বলেছেন, আমরা অফিসারদের সঙ্গে কথা বলে যতদূর জেনেছি, যে সাধারণ মানুষের উপরে করের ভারটা যতটুকু সহনীয় রাখা যায়। কিন্তু এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে আসলে করের ভার বেড়ে যাওয়ারই একটি অবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। তবে সেটি ফাইনালি আমাদের অপেক্ষা করতে হবে 6 জুন অর্থমন্ত্রী মহোদয় যখন বাজেট ঘোষণা করেন সেই পর্যন্ত। আচ্ছা, আপনি মাননীয় অর্থমন্ত্রীর সাথে এনবিআর এর যে বাজেট আলোচনা ছিল সেখানে তারা আর কি কি বিষয়ে আলোচনা করেছে আমাদেরকে একটু ধারণা দিবেন? আচ্ছা, একটি বিষয় গুরুত্বের সাথে এসেছে, সেটি হলো যে এখন আপনি জানেন যে আমাদের সংসদ সদস্য যারা আছেন ওনারা কিন্তু শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনতে পারেন। তো এই শুল্কমুক্ত সুবিধার এই একদম কমপ্লিট, আপনি জানেন যে অন্য যারা এই গাড়ি আমদানি করেন তাদের সর্বোচ্চ 500% পর্যন্ত কিন্তু সম্পূরক শুল্ক আছে। আরও অন্যান্য ট্যাক্স, রেগুলেটরি ডিউটি এসব যুক্ত করলে কোনো কোনো ক্ষেত্রে এটি 800%-এর মতো হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের সংসদ সদস্যরা শূন্য শুল্কে গাড়ি আমদানি করতে পারেন। তো হয়তো তাদের এই সুবিধাটি এনবিআর এখন পর্যন্ত প্ল্যান আছে বাতিল করার অর্থ এরকম নয় যে তাদের উপরে একদম সাধারণ মানে যেরকম শুল্ক হওয়া দরকার সেরকম, হয়তো অল্প পরিমাণে, সামান্য পরিমাণে শুল্ক দিয়ে হয়তো এনবিআর স্টার্ট করতে চায়। এছাড়া ভ্যাটের ক্ষেত্রে কিছু চেঞ্জেস, রেটের কিছু চেঞ্জেসের কথাও আমরা শুনছি। তারপরে আয়করের ক্ষেত্রে কিছু ছাড়, আপনি জানেন ইতিমধ্যে আমাদেরও এখানে নিউজ হয়েছে, সর্বোচ্চ যারা একটু বেশি আয় করেন, এখন যে সর্বোচ্চ ব্যক্তি করদাতার করমুক্ত আয় সীমা আছে 25%, সেটি হয়তো 30%-এর মতো করার একটা প্ল্যান এনবিআর এর আছে। তারপরে কিছু ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে কর্তৃত্ব আছে ট্যাক্স ফাইল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, সেই সব জায়গায় একটু হয়তো চেঞ্জেস আসতে পারে, সেই ক্ষমতা কর্তৃত্ব কিছুটা হয়তো কমতে পারে। এই ধরনের বিষয়গুলাই এসেছে। তবে আমাদেরকে এটি আসলে ফাইনালি আমাদের অপেক্ষা করতে হবে যে আগামী 6 তারিখে কতটুকু কোন কোন জায়গাগুলোতে অর্থমন্ত্রী মহোদয় তার বাজেট আলোচনায় যে প্রপোজালটা দেন সে পর্যন্ত। তবে যতটুকু আমরা বুঝছি এখন পর্যন্ত যে গভর্নমেন্ট চাচ্ছে যতটুকু করের ভার কমিয়ে দেওয়া যায়, কিন্তু একই সঙ্গে গভর্নমেন্টের আবার ব্যালেন্স করার ক্ষেত্রে একটি বড় ধরনের মানে সরকারের জন্য সমন্বয়ের ক্ষেত্রে বলা যায় কিছুটা এটা জটিল অবস্থা। সেটি হচ্ছে আইএমএফ এর টার্গেট অনুযায়ী বাংলাদেশকে রাজস্ব আদায় করতে হবে। আপনি জানেন আমাদের জিডিপিতে রাজস্বের অবদান এখন খুবই কম, এখন 7.5%-এর নিচে চলে এসেছে। ফলে আমাদের এই ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়াতে হলে আইএমএফ এর পরামর্শ বা শর্ত অনুযায়ী আমাদেরকে যে রাজস্ব আদায় করতে হবে তার জন্য এনবিআরকে আবার কিন্তু নানান জায়গায় যার হাত দিতে হচ্ছে। ফলে অনেক জায়গায় হয়তো আগামী বছর আমাদের দেখতে হতে পারে যে নতুন নতুন কর হয়তো আসতেও পারে। নতুন নতুন কর হয়তো সাধারণভাবে আমরা যেমন একটা শুনছি ধনীদের, ধনী ঠিক নয় আসলে, একটু যারা তুলনামূলক বেশি আয় করে, অবস্থা সম্পন্ন, এরকম আরও যদি আপনি জানেন যে পরোক্ষ কর নানান জায়গায় যেখানে আছে সেগুলো যদি এখন রিস্ট্রাকচার করা হয় তামাকের উপরে বা আরও নানান জায়গায়, তাহলে এটি ডেফিনেটলি সাধারণ মানুষকে হিট করতেই পারে। শেষ পর্যন্ত দেখা যাক সরকার আসলে কতটুকু এই সমন্বয়টা করতে পারে। আইএমএফ এর চাহিদা বা চাপ বা পরামর্শ যাই বলি, প্লাস সাধারণ মানুষকে কতটুকু সহনীয় মাত্রায় এটি করা যায়, সাধারণ মানুষকে কতটুকু রেহাই দিতে পারে, এটি আসলে আমাদের হয়তো অপেক্ষা করতে হবে 6 তারিখ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন রিয়াদ ভাইয়ের কাছ থেকে, আগামী অর্থ বছরের বাজেটে কি ধরনের কর ব্যবস্থাপনার দিকে যাচ্ছে সরকার। এইখানে আমরা যদি গত অর্থমন্ত্রী একটা বিষয়ে আমরা যদি বলি, গত অর্থমন্ত্রী তার একাধিক বাজেট আলোচনায় এই একটা উদাহরণ দিতেন। উনি বলতেন যে ওনারা রাজহাঁসের কাছ থেকে পলকটা তুলে নিতে চান, কিন্তু রাজহাঁসকে ব্যথা দিতে চান না। তো এইভাবে হয়তো এবারের অর্থমন্ত্রীও একইভাবে কর আদায় বাড়ানোর চেষ্টা করবেন, যে যেন করদাতাদের উপর চাপ তৈরি না হয়। আমরা সেটা প্রত্যাশা করব। তো আজকে ছিল এই পর্যন্ত। যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, টিভিএস এর সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।